নাগরিক মনের একটি নতুন প্রতিবেদন। এই 26,000 চাকরি বাতিল মামলার প্রেক্ষাপটে স্কুলে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ করা হয়ে থাকে সেই প্রেক্ষাপটে তার আসল পরিসংখ্যান এবং সিবিআই তদন্তের প্রেক্ষাপটে যে আসল অবস্থানটা সেটা আমাদের জেনে নেওয়া দরকার। আমরা অনেকেই শুনে থাকি যে 22 লক্ষ ওএমআর 22 লক্ষ ওএমআর 22 লক্ষ নাকি পরীক্ষার্থী বঞ্চিত হয়েছিল এই 26,000 চাকরি বাতিল দুর্নীতির কারণে। তার আসল তথ্য জেনে নেওয়া দরকার। আমরা জানি স্কুলে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি অর্থাৎ পিয়ন নিয়োগ হয়ে থাকে এবং এই দুটো পরীক্ষার্থীর ক্ষেত্রে যে যোগ্যতা, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস গ্রুপ ডির ক্ষেত্রে, আর গ্রুপ সির ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং টাইপিং টেস্ট হয়ে থাকে। সেই প্রেক্ষাপটে আজকের আলোচনা, এবং সেই আলোচনায় আমরা সম্পূর্ণ তথ্যের নিরিখে এই সম্পূর্ণ আলোচনাটাকে করব। গ্রুপ সি এর ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল 8/8/2016। টোটাল ভ্যাকান্সি ছিল কতটি? 2066টি। কতজন নাম্বার অফ ভ্যালিড অ্যাপ্লিকেশন করেছিল? 11,41,094 জন। কতজন করেছিল? 11,41,094 জন। তাদের মধ্যে মেল ছিল 7,65,702, ফিমেল ছিল 3,75,392 জন। এবং এই পরীক্ষাটি হয়েছিল 5/3/2017 এবং ডেট অফ রিটেন রেজাল্ট 24/7/2017 এবং পার্সোনালিটি টেস্ট থেকে শুরু করে এর নিয়োগ কমপ্লিট হয়েছিল 31/12/2018। আর সে চাকরি বাতিল হলো তাদের 2025-এ। অর্থাৎ তারা মোটামুটিভাবে 7 বছর থেকে 8 বছর চাকরি ইতিমধ্যে কমপ্লিট করেছে। টোটাল রিকমেন্ডেশন গ্রুপ সির জন্য স্কুল সার্ভিস কমিশন এমপ্যানেল এবং ওয়েটিং প্যানেল থেকে ইস্যু করেছিল 2037টি এবং 2066টির ভ্যাকান্সির প্রেক্ষাপটে, এবং রিমেইনিং ভ্যাকান্সি ছিল 30টি। এটা ছিল হচ্ছে গ্রুপ সির পরিসংখ্যান। এবং এই গ্রুপ সিতে সিবিআই তদন্তের প্রেক্ষাপটে যে অবস্থানটা দাঁড়িয়েছে সেটা জেনে নেওয়া দরকার। সেটা আমরা জেনে নেই। সেটা জেনে নেওয়া দেখা যাচ্ছে কলকাতা হাইকোর্ট, যেটাকে সুপ্রিম কোর্ট তাদের রায় দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করেছিল। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রেক্ষাপটে এই সম্পূর্ণ তথ্যটি, এই তথ্যতে দেখা যাচ্ছে গ্রুপ সি টোটাল রিকমেন্ডেশন হয়েছিল 2037টি। তাদের মধ্যে ওএমআর ইস্যু ছিল 783টি এবং বাকিগুলো কিন্তু কোনো ধরনের র্যাঙ্ক জাম্পিং, কোনো ধরনের এই 783টি বাদে বাকি এই 2037টির মধ্যে কিন্তু কোনো ধরনের ওএমআর ইস্যু ছাড়া কোনো ধরনের অভিযোগ নেই। তাহলে আপনারা ভাবুন, পরীক্ষা দিয়েছে কত? গ্রুপ সিতে পরীক্ষা দিয়েছে হচ্ছে কি 11,41,000। 11,41,000-এর মধ্যে 2,037 জন হওয়া, তার মধ্যে 788 বাদ দিলে 2,037 জন যারা হয়েছে তার মধ্যে 783 জন, 800 জন যে দুর্নীতি থাকে, বাকি যে 1200 জন, তাহলে তারা কতটা যোগ্যতার নিরিখে তারা বিবেচিত হয়েছিল? 2,000 জনের মধ্যে পরীক্ষা দিয়েছিল 11 লক্ষ, তার মধ্যে 800 জন ছিল 2 নাম্বারই, এবং বাকি 1200 জন তাহলে কতটা যোগ্যতার নিরিখে ওই জায়গায় স্থান করে নিয়েছে। এবং সেই প্রেক্ষাপটে এখানে দেখা যাচ্ছে ইরেগুলারিটির পার্সেন্টেজ, অভিযোগের পরিসংখ্যানটা গ্রুপ সির ক্ষেত্রে 38.43, অর্থাৎ বাকি 62% বা 61.47% ছিল যোগ্য। কত ছিল? 61.57% ছিল যোগ্য গ্রুপ সির ক্ষেত্রে। তাহলে ভাবুন এই গ্রুপ সিরা কতটা যারা যোগ্য, যাদের বিরুদ্ধে সিবিআই এলিগেট কোনো ধরনের অভিযোগ পায়নি, যাদের ওএমআর সম্পর্কে 2037 বা এর মধ্যে 800 জনকে অযোগ্যভাবে নিরূপিত করেছে, তার বাইরে 1200 জন, বাকি 1200 জন তাহলে কতটা যোগ্য? 11 লক্ষের মধ্যে 1200 জন হওয়া, আপনারা ভাবুন, বিচার করবেন। জনমানুষে অনেক
খবর আসছে সেই সঠিক তারা খবর জানে না, খবরটা জেনে রাখুন। টোটাল তাহলে গ্রুপ সিতে পরীক্ষা দিয়েছিল 11 লক্ষ, তার মধ্যে 2037 জন পেয়েছে। তার 2037 জনের মধ্যে 800 জন এর ওএমআর ডিসপুট বা ওএমআর ওএমআরের নাম্বার ম্যানিপুলেট রয়েছে। বাকি 1200 জনের সম্পর্কে কোনো ধরনের অভিযোগ নেই। এই একইভাবে আমরা যদি গ্রুপ ডি ক্ষেত্রে দেখি, যেটা পিয়ন স্কুলের, তাদের টোটাল ভ্যাকান্সি ছিল 3956। অ্যাডভার্টাইজমেন্ট বের হয়েছিল কবে? 8/8/2016। টোটাল ভ্যালিড অ্যাপ্লিকেন্ট ছিল 15,58,066। তাদের মধ্যে মেল ছিল 11 লক্ষ এবং ফিমেল ছিল 4,57,000। ভাবুন ভ্যাকান্সি কতগুলো? 3956টি এবং অ্যাপ্লিকেন্ট কতগুলো? 15,58,066 জন। পরীক্ষা হয়েছিল কবে? 19/2/2017 এবং টোটাল ফোর্থ কাউন্সিলিং হয়েছিল 11/12/2018 এবং টোটাল রিকমেন্ডেশন হয়েছিল তাদের মধ্যে 3956 জনের মধ্যে 3881 জনের এবং বাকি পোস্ট ছিল 75 জন। তাহলে ভাবুন 15,58,067 জনের মধ্যে রেকমেন্ডেশন পেয়েছিল 3881 জন। কতজন? 3800। 15 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে। এবং এই গ্রুপ ডির ক্ষেত্রে সিবিআই তদন্তের প্রেক্ষাপটে যে ওএমআর ইস্যু, সেটা কতজন? 1741। অর্থাৎ বাকি 2100 জন গ্রুপ ডি 15 লক্ষের মধ্যে যোগ্য রয়েছে। 1741 বাদ দিলে 3880 মধ্যে তাহলে যোগ্য কত রয়েছে? প্রায় 2000 বা 2100 সামথিং। তাহলে ভাবুন এই 15 লক্ষের মধ্যে 2000 যারা যোগ্য হয়েছে, এত অনিয়মের পরে তাদের বিরুদ্ধে সিবিআইয়ের কোনো ধরনের অভিযোগ নেই, এসএসসির অভিযোগ নেই। তাদেরকে আপনারা কীভাবে অযোগ্য বলতে পারেন? 15 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 1741 জন ওএমআর দুষ্ট, কিন্তু বাকি 2100 বা 2000 জন তো যোগ্য, যাদের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা এবং বাক কমিটির রিপোর্টে তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই। তাদের পরিসংখ্যানটা দাঁড়াচ্ছে অযোগ্যের পরিসংখ্যান 44%, তাহলে যোগ্যের পরিসংখ্যান 56%। আপনারা ভাবুন 15 লক্ষের মধ্যে 3800 ভ্যাকান্সি ছিল, তার মধ্যে 1741 জন পয়সা দিয়ে বা দুর্নীতির আশ্রয় নিয়ে বা সেই জন্য তাদের ওএমআর ইস্যু সিবিআই ধরা পড়েছে, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তদন্ত করে। বাকি 2000 বা 2100 জনের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার কোনো ধরনের অভিযোগ নেই। তাহলে ভাবুন তারা কতটা কম্পিটেন্ট বা কতটা যোগ্য বা কোয়ালিফাইড। তাদের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালত নিরুত্তর থাকতে পারে? যে কোনো আদালত নিরুত্তর থাকতে পারে? আপনারা বলুন, সরকার স্বীকৃত একটা সংস্থা এসএসসি, তার মূল দায়িত্ব ছিল যোগ্যতা উপর ভিত্তি করে নিয়োগ দেওয়া, কিন্তু সেখানে যারা অযোগ্য ঢুকিয়েছে, কিন্তু যারা পড়াশোনা করে যে যোগ্যতা পেয়েছে তাদের হয়ে আপনারা সমাজ বা জনমানুষের কোনো ধরনের আলোড়ন নেই? জনমানুষের এত নেগেটিভিটি কেন? এই যে রায়, সুপ্রিম রায়, এই রায়ে আগামী ভবিষ্যতে কী দিশা দেখাতে পারে? ধরুন এই রকম গণতন্ত্রে আবার কোনো স্বীকৃত সংস্থার দ্বারা পরীক্ষা হলো, যে যোগ্য প্রার্থী যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পরীক্ষার ভিত্তিতে ডাক পাবে এবং সরকার যদি বা ওই স্বীকৃত সংস্থা যদি কিছু অযোগ্যকে ঢুকিয়ে দেয় এবং তার পরবর্তীকালে যদি সিবিআই তদন্ত এবং বিচার হয় এবং সেখানে যদি প্যানেল বাতিল হয়ে থাকে, তাহলে এই যে আজকের সুপ্রিম কোর্টের রায়, এই রায় কী দিশা দেখাতে পারবে ভবিষ্যতের জন্য? যারা সৎ পথে থাকবে তাদের অবস্থান কী হবে? সুপ্রিম কোর্ট যেরকমভাবে অসৎদের, যাদের সিবিআই চিহ্নিত করেছে, তাদের যে রকম ফাইন করেছে, কিন্তু যারা এত অনিয়মের মধ্যেও কোনো ধরনের অভিযোগ ছাড়াই যারা যোগ্যতার ভিত্তিতে এত পরীক্ষার্থীর মধ্যে যারা পেয়েছে, তাদের জন্য বিচারালয় কী নির্দেশ দিল? বিচারালয় কি তাদের আস্থা অর্জন করতে সক্ষম হলো? বিচারালয় যেমন
অযোগ্যদের ফাইন করলো, কিন্তু যোগ্যদের ক্ষেত্রে বিচারালয় কি আস্থা অর্জনে সক্ষম? এই রকম যোগ্যরা যদি আবার ভবিষ্যতে পেয়ে যায় এবং কিছু অনিয়ম হয়, সেখানে যে প্যানেল বাতিলের প্রসঙ্গ আসে, এই রায় তাহলে কি রায় দিবে? আপনারা ভাবুন, গ্রুপ সিতে 11 লক্ষ আর গ্রুপ ডিতে 15 লক্ষ। 11 লক্ষ গ্রুপ সির মধ্যে নিয়েছিল হচ্ছে গিয়ে 2037, তাদের মধ্যে ওএমআর ইস্যু ছিল 783, 800 ধরুন, বাকি 1200 তো যোগ্য ছিল। এই যোগ্যদের জন্য কেন বিচারালয় ভাবলো না? ন্যাচারাল জাস্টিস কি বলে? ন্যাচারাল জাস্টিস বলবে যে অন্যায় করে তার শাস্তি হোক, যে নির্দোষ বলতে যে কোনো ধরনের অবৈধ নিয়মের সঙ্গে যুক্ত না, তাদের তো প্রাইজ দেওয়া দরকার ছিল। কিন্তু এখানে সুপ্রিম কোর্ট বা দেশের সর্বোচ্চ আদালত কী অবস্থান ভূমিকা প্রদর্শন করলো, এবং ভবিষ্যতে যদি এরকম ঘটনা ঘটে, এই যে রায়, এই রায় কী দিশা দেখাবে? আপনারা ভাবুন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।